এমনকি যে নির্বাচন ও জেনে গেছে, তার ধারণা নির্বাক সবকিছু করেছে। ইনফ্যাক্ট ও তোমার আর নির্বাণের সম্পর্কে ভাঙার চেষ্টা করেছে। আমার কথা বিশ্বাস করো। যদি বিশ্বাস না হয়, ধীরে ধীরে বুঝতে পারবা। আনারের সম্পর্কে এখন আমার আর ঠিক নেই। যেই জানে সেই নির্বাসের সাথে যোগাযোগ করেছি। এর মানে আমি সব সত্যি কথা প্রকাশ করেছি। ও কোনো বড় গেম খেলবে নিশ্চিত, তোমার থেকে নিবাসকে দূরে সরানোর জন্য। নিবাসের মেয়েও মেরে ফেলতে পারে। তুমি জানো না তোমার জন্য ও একজনকে মেরেছে। পরে যদি কোনো দিন আমাদের কথা হয় তাহলে বলবো কাকে মেরেছে তোমার বাবা। নূর লেখাটা পড়ে হতভম্ব হয়ে বসে আছে। কি হচ্ছে তার চারপাশে? নূর কিছুই বুঝতে পারছে না। কাকে বিশ্বাস করবে সে? আর বাবা কাকে মেরেছে? তার পরিচিতি, তার পরিচিত কেউ? কেন মেরেছে? তাছাড়া প্রিয়স্মিতার কথা যদি সত্যি হয়, তাহলে কি বাবা নিবরাসকেও মেরে ফেলবে? নূরের কথা, নূরের মাথা ঝিমঝিমিয়ে ওঠে। চারপাশের গোলক ধাঁধায় সে ক্লান্ত। সিলেট যাওয়ার পর থেকে সে এই গোলক ধাঁধায় আটকা। কি করবে? কি করে বের হবে সে গোলক ধাঁধা থেকে? খেলা তো আমি ভালোই খেলি, আপনি আউট করতে পারেননি আমায়। সো স্যাড। আনোয়ার হোসেন হাসল নিবরাসের কথায়। সে মুখে হাসি রেখে একবার নূরদের টেবিলের দিকে তাকালো। ভরাট কণ্ঠে বলল। নিবরাস কিঞ্চিত হেসে তীক্ষ্ণ কণ্ঠে বলল। বোকা বলেই তো লুকিয়ে বিয়ে করতে পেরেছেন, চালাক হলে কি পারতেন? আনোয়ার হোসেন গম্ভীর হয়ে বললেন। নিবরাস হাসল। ও বোকা, আপনি তো নন। আপনি বিয়ে দিলেন কেন? আনোয়ার হোসেন চোখ সরু সরু করে বলল। নিবরাস আস্তে করে দু তিনটে তালি দিল। আপনাকে একটা নোবেল দিতে ইচ্ছে করছে শ্বশুর মশাই। আপনার ডাক্তার না হয়ে গোয়েন্দা হওয়া দরকার ছিল। ইনফরমেশনগুলো সবগুলো ঠিকঠাক, তবে সব ইনফরমেশনগুলোর মধ্যে আরেকটা সত্যি হলো, আমি নূরকে ভালোবাসি। আনোয়ার হোসেন এই ব্যাপারে কিছু বলল না। সে মুখ দিয়ে বিরক্তির একটা আওয়াজ বের করে বলল। প্ল্যান করে হলেও ভালোবাসি ওকে। আমি বলতে পারবো না, আমার কাছে স্বীকারের কোনো জায়গা নেই। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এতটুকুই। নিবরাসের এমন তেরামো মার্কা কথায় আনোয়ার হোসেন ভীষণ বিরক্ত। তিনি গম্ভীর গলায় বললেন। নিবরাস হেসে উঠে দাঁড়ালো। সোজা হতে হতে বলল। যেমন করে ওর মামাতো ভাইকে মেরেছিলেন। বাই দ্য ওয়ে, ও যা অসভ্যতাম করছিল, আপনার জায়গায় থাকলে আমিও মেরেই দিতাম ওকে। আপনি আমার একটা কাজ সহজ করে দিয়েছেন। যোগ্য জামাইয়ের যোগ্য শ্বশুর। এগিয়ে যান, আমি আছি আপনার পাশে। আনোয়ার হোসেন বিস্ময়ের শেষ পর্যায়ে। মাহিনকে সে মেরে ফেলেছিল, তবে রাগের মাথায়। এই ব্যাপারে সে বাদে কেউই জানে না। তাহলে নিবরাস কি করে জানে? আশ্চর্য। আনোয়ার হোসেনের পিঠ বেয়ে ঘামের রেখা নেমে আসে। মনে পড়ে যায় সেদিনের কথা। তখন নূরের মাত্র 16 বছর। সদ্য 15 শেষ করে 16তে পা দিয়েছে সে। জন্মদিন উপলক্ষে তার মামা বাড়ি থেকে তার মামা এসেছিল। বরাবরই আনোয়ার হোসেন নূরের মামাবাড়ির লোকজনদের তেমন একটা পছন্দ করে না। তার পেছনে তার পেছনে বড় একটা কারণ হলো নূরের মামারাই আনোয়ার হোসেনের বাবার মাথায় বিয়ের ভূতটা ঢুকিয়েছিল। পুরনো জানাশোনার কারণে আনোয়ার হোসেনের বাবাও রাজি হয়ে গেছে ছেলের মত না নিয়ে। মনে মনে সবসময় আনোয়ার হোসেন নিজের শ্বশুর বাড়ির উপর একটা ক্ষোভ তুলে রেখেছিলেন। ওনার ধারণা টাকার জন্যে ওনারা এমন করেছেন। তা মনে হওয়ার পিছনেও কিছু কিছু কারণ আছে। নূরের মামা অনেকবার তার থেকে টাকা ধার করেছেন, কিন্তু কখনো ফিরিয়ে দেয়নি। তিনিও কখনো চাননি তা। নূর ছোট থেকে তার নূর ছোট থেকে তার মামাকে পছন্দ করত। সেই সুবাদে আনোয়ার হোসেনের সাথে নূরের নানুর বাড়ির সম্পর্কও ছিল। নূরের যখন 16 বছরের জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট পার্টি রাখা হয়, তখন নূরের মামার সঙ্গে নূরের মামাতো ভাই এসেছিল। নাম মাহিন। নূরের থেকে বয়সে অনেক বড় সে, দেখতে সুন্দর। তখন সে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বায়োলজি ডিপার্টমেন্টে। মাহিন দেখতে যতটা সুন্দর ছিল, তার মস্তিষ্ক ছিল ততটা বিকৃত। মেয়েদের শরীরের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ।
ছাদে পার্টিতে যখন সবাই ব্যস্ত ছিল তখন কোনো এক সুযোগ এসে নূরের ওয়াশরুমে ক্যামেরা ফিট করে দেয়। যেহেতু বাসায় নূর একমাত্র মেয়ে, তাই যত ফিমেল গেস্ট ওয়াশরুম ইউজ করেছে তারা সবাই নূরের ওয়াশরুমে ইউজ করেছে। এমনকি নূরও ড্রেস চেঞ্জ করেছিল ওয়াশরুমে। পার্টি শেষে যখন সব নিরিবিলি, তখন অপ্রত্যাশিতভাবে মাহিনের ফোনে কিছু মেসেজ আসা শুরু করে। মাহিন তখন বাইরে। আনোয়ার হোসেন মেসেজ পড়ে সন্দেহবশত গ্যালারিতে ঢোকে। সেখানে এইসব ভিডিও ভাগ আকারে দেখে আনোয়ার হোসেনের মাথায় আকাশ ভেঙে পড়ে। অন্য মানুষের থাকলে তার সমস্যা হতো না, কিন্তু এখানে নূরেরও ভিডিও ছিল। তিনি কোনো রকম ফোন বন্ধ করে নিজের পকেটে পুরে নেন। ক্রোধে তার সমস্ত শরীর কাঁপে, কিন্তু সে সময় কিছু করেননি। তিনি বেশ শান্তই ছিলেন। মাহিন নিচ থেকে এসে হন্তদন্ত হয়ে মোবাইল খুঁজেছে, কিন্তু পায়নি। সে এমন একটা হাবভাব করছিল যেন সে ইনহেলার খুঁজছিল। হাওয়া না পেলে সে মরে যাবে। আনোয়ার হোসেন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখেছিল। সেদিন নূরের মামা চলে গেলেও মাহিন যায়নি। হয়তো মোবাইলটা পায়নি বলে, হয়তোবা সে মোবাইলটা খুঁজতে চেয়েছিল। সেদিন রাত প্রায় 1:30 নাগাদ আনোয়ার হোসেন মাহিনকে বলেছে। আনোয়ার হোসেনের কথায় সেদিন মাহিন যেন দেহে প্রাণ ফিরে পেয়েছিল। হন্তদন্ত হয়ে সে রাতের 1:30 নাগাদ ছুটে গিয়েছিল ছাদে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কেউই ছিল না। সে রেলিং এর পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। সে দেখেও না কে ধাক্কা মেরেছে। আদতে যে তাকে ছাদ থেকে ধাক্কা মেরেছিল সে মূলত আনোয়ার হোসেনই ছিল। মাহিন সেখান থেকে পড়েই মারা যায়। আনোয়ার হোসেন হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন, কিন্তু ফ্ল্যাটে এসে এসে মাহিনের ফোনটাকে পকেটে খুঁজে পায় না। উপলব্ধি হয় অসাবধানতায় ফোনটা হয়তো কোথাও পড়ে গেছে। ততক্ষণে নিচে মানুষ জড়ো হয়ে গেছে। ওনার পক্ষে আর ছাদে যাওয়াও সম্ভব হয়নি। পরবর্তীতে মাহিনের মৃত্যু নিয়ে তদন্ত করে পুলিশ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তদন্তের শেষে কোথাও আনোয়ার হোসেনের নাম ছিল না। তিনি ভয়ে ভয়ে ছিলেন। প্রথমত তিনি মাহিনের মোবাইলটা খুঁজে পাননি। কে পেয়েছেন তিনি কিছুই জানেন না। তারপর আবার ছাদে সিসিটিভি ক্যামেরা ছিল, তিনি রাগের মাথায় ভুলেই গেছিলেন। কিন্তু পরে যখন পুলিশ ছাদের সিসিটিভি ফুটেজ দেখলো, সেখানে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। রাতের 1:30 থেকে 1:45 পর্যন্ত সিসিটিভিতে কিছুই ধরা পড়েনি। অর্থাৎ এই 15 মিনিট সিসিটিভি থেকে মুছে ফেলা হয়েছে। পরে কোনো কুলকিনারা না পেয়ে এটাকে সুইসাইড হিসেবে ধরা হয়। আনোয়ার হোসেন চমকে তাকায় নিবরাসের দিকে। নিবরাসের মুখে তীক্ষ্ণ হাসি জানান দিচ্ছে যে সে ঘটনাটা পুরোটা জানে। আনোয়ার হোসেন স্তম্ভিত কণ্ঠে বললেন। নিবরাস সামনে এগোতে নিয়েও থামলো, পেছন ফিরে বলল। সব সব আমার কাছে শ্বশুরমশাই, আপনার আপ্যায়নের জন্য। এখন চলুন, আমাদের গোপন মিটিং খতম হয়েছে। রাতের প্রায় 12টা বাজে। নূর বারান্দায়। ইদানিং নূর ঘুমোতে যায় দেরি করে, তার ঘুম কম হয়। নিবরাস জোর করে শোয়ালেও সে ঘুমায় না। তাকিয়ে থাকে, কিছু ভাবে, ছটফট করে, এপাশ ওপাশ করে। নিবরাস প্রতি রাতেই নূরের পায়ের তালু, হাতের তালুতে তেল মালিশ করে দেয়, গল্প শোনায়, অনেকক্ষণ কথা বলে। নূরের ঘুম লেগে আসলে তো সে চোখ বন্ধ করে। নিবরাসের এখন অদ্ভুত লাগে, বাচ্চার ব্যাপারে তাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। নূরের ছটফটানি হয়তো পেটে বাচ্চা আসার কারণে হয়েছে। নূর সব ব্যাপারে খুব খামখেয়ালি। পেটে বাচ্চা আসার কারণে তার মুড চেঞ্জ হচ্ছে, ভাবভঙ্গি চেঞ্জ হচ্ছে। এই সময় মহিলাদের একটু আধটু পরিবর্তন ঘটে। ঘুমের পরিবর্তন, খাওয়ার পরিবর্তন, শোয়ার পরিবর্তন, আরো কত কি। তারা এইসব সিচুয়েশনে নিজেকে মানিয়ে নেয়। কিন্তু নূর, তার খেতে না ভালো লাগলে খায় না, ঘুমাতে না ভালো লাগলে ঘুমায় না। মোট কথা, সে সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যেই থাকে। নিবরাস আনন্দিত হলেও এখন বেশ চিন্তায় আছে। এই বাচ্চা আর একটা বাচ্চাকে সামলাবে কি করে? নিবরাস নূরের পেছনে এসে দাঁড়িয়েছে। নূর টের পেয়েছে, কিন্তু নড়ল না সে, পেছনেও ফিরল না। আকাশ এখনো মেঘলা, বাতাস নেই এত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সে সামনে তাকিয়েই বলল। অসময়ে কেন বৃষ্টি হচ্ছে বলুন তো? এখন তো বৃষ্টির মাস না। নিবরাস আস্তে করে আরো কাছে আসলো। নূরের পিছনে দাঁড়িয়ে নূরকে সহ বুকে নিয়ে রেলিং ধরলো। নূরের কাঁধে থুতনি রেখে বলল। বৃষ্টির মাস নয়, তাও বৃষ্টি হচ্ছে, এটা তো ভালো, পৃথিবী পানি পাচ্ছে।
তোমার কি বৃষ্টি পছন্দ হয় না কিউটি? নূর মাথা নেড়ে বলল, মাঝে মাঝে পছন্দ হচ্ছে, আবার হচ্ছেও না। বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর হয়। নিবরাস ভ্রু কুঁচকে বলল। জ্বর হলে ভিজো না। আমি তো দেখি বৃষ্টি হতে দেরি তোমার বারান্দায় আসতে দেরি নাই। নূর বলল। আমার বৃষ্টি ছুতে ভালো লাগে। নিবরাস কিছু বলল না। নূরও কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, নিবরাস, হুম। একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দেবেন? নিবরাস কিছুটা নড়ে চড়ে বলল। বলো। বাবা আর আপনি দূরে গিয়ে কি কথা বলেছেন? নিবরাসের ওষ্ঠে একটুখানি হাসির দেখা মিলল। সে নূরকে আরো একটু ভালো করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজল, ভারী স্বরে বলল। উনি অনেক কথাই বলেছে, তোমার না শোনাই ভালো। নূর মানতে চায় না, সে আবার বলে। আমি শুনতে চাই। উনি কি আপনাকে প্রিয় স্মিতা আন্টির সাথে কেউ ভেবেছে? মানে উনি কি ভেবেছেন যে আপনি প্রিয় স্মিতা আন্টির সাথে যোগাযোগ রেখে? হুম। কি বলেছে? ওনার ধারণা আমি ইচ্ছে করে ওনার বিয়ের ব্যাপারটা সামনে এনেছি, ইচ্ছে করে। তাই নিয়ে উনি আমার উপর খানিকটা বিরক্ত। নূরের কপাল কুঁচকালো। আপনি কি বলেছেন? নিবরাস গলা পরিষ্কার করে বলল। আমি কি বলবো, ওনার মুখে মুখে তর্ক করবো নাকি? ওনাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি আর মিসেস প্রিয়স্মিতা একজন অপরজনকে তেমন ভালোভাবে চিনি না। আমি একবার ওনাকে বাঁচিয়েছিলাম, সেই সুবাদে ওনাকে চেনা। কিন্তু তোমার বাবা তো বিশ্বাসই করতে চাইল না। নূর কিছুক্ষণ চুপ থেকে বলল। আপনি এত বিশ্বাস করাতে গেলেন কেন? নিবরাস ভ্রু কুঁচকে বিস্ময় হওয়ার ভান করে বলল। তো বলবো না, উনি আমাদের আলাদা হওয়ার হুমকি দিচ্ছিল, বলছিল তোমাকে নাকি রেখে দেবে। নূর স্তম্ভিত হয়ে গেল, মুখে বিস্ময় নিয়ে বলল। বাবা বলেছে? হুম। আর কি বলেছে? নিবরাস নূরকে নিজের দিকে ফিরিয়ে বলল। এত জানতে হবে না তোমায়, শুধু শুনে রাখো, আমি তোমায় ছাড়ছি না। দুনিয়া যদি এদিক থেকে ওদিকে হয়ে যায়, তাও আমি তোমায় ছাড়ছি না। তোমার বাবা ছাড়াছাড়ির কথায় আমার কিচ্ছু যায় আসে না। নূর সুন্দর করে নিবরাসকে আঁকড়ে ধরল, বুকে মাথা রেখে বলল। আপনি আমায় খুব ভালোবাসেন, তাই না? নিবরাস নূরের মাথায় চুমু খেলো, ভারী কণ্ঠে বলল। খুব খুব মানে অনেক অনেক বেশি। তোমাকে আমার কাছে রাখতে আমি গোটা পৃথিবীর বিপক্ষে যেতে পারি। সেখানে তো তোমার বাবা আমার কাছে সামান্য একটা নিবরাস থামলো, মনে মনে বলল। মাছি। নূর কিছু বলল না, সে চুপচাপ। সে কখনো প্রিয়স্মিতাকে বিশ্বাস করত না। সে দেখতে চেয়েছিল নিবরাস কি বলে। এখন নিবরাসের কথা আর প্রিয়স্মিতার কথার অনেকটা মিল পাওয়া গেছে। দুজন মানুষ তো আর দেখা করেনি যে তারা একরকম কথা বলবে। তার মানে নিশ্চয়ই আনোয়ার হোসেন সেখানে এমন কথা বলেছিলেন। তার মানে প্রিয়স্মিতার কথা সব সত্যি। নূরের মনে মনে ভয় হয়। প্রিয়স্মিতা বলেছে বাবা কাউকে মেরেছে। কে সে এটা জানা যায়নি, বলেনি প্রিয়স্মিতা। যদি বাবা নিবরাসের সাথে এমন করে? নূরকে গভীর ভাবনায় দেখে নিবরাস হুট করে নূরকে কোলে তুলে নিল, রুমের দিকে যেতে যেতে বলল। আর 2 দিন পর তোমার পরীক্ষা শুরু, এক্ষুনি এত টেনশন নেওয়ার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। নূর মুখ বুজে সব শোনে। যাই হয়ে যাক, পরীক্ষার পরে আবার সে তার জায়গায় চলে যাবে। তবে একবার বাবার সাথে কথা বলা খুব জরুরি। প্রতিদিনকার মতো নূর ঘুম থেকে উঠল বেলা করে। তখন নিবরাস রুমে নেই। নূর জানে নিবরাস কোথায়। ঘরে বিরিয়ানির গন্ধ ছড়িয়েছে, কড়া সেন্ট আসছে। নিবরাসের রান্নার হাত বেশ ভালো, নিশ্চয়ই সে রান্না করছে। নূর উঠে রান্নাঘরের দিকে পা বাড়ালো, ধীর পায়ে গিয়ে থামলো কিচেনের দরজার সামনে। নিবরাস এক পলক দেখে নিল নূরকে। সে ওষ্ঠে প্রশস্ততা এনে বলল। গুড মর্নিং মিসেস। নূর আলতো করে বলল। মর্নিং। ঘুম হয়েছে? নূর হালকা মাথা ঝাঁকিয়ে বলল। হয়েছে। নিবরাস কিচেন অ্যাপ্রনটা খুলে নূরের দিকে এলো, বলল। রান্না শেষ, 5 মিনিট থাক দমে। এই ফাঁকে তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। নূর রান্নাঘরের সামনে থেকে রুমের দিকে গেল। নিবরাস যা স্বভাবের ব্রাশ না করে খাবার খেতে বসলে সে টেবিলে বসিয়ে ব্রাশ করাবে। তার থেকে ভালো একেবারে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাবে। তাছাড়া আর কিছু বলারও আছে তার নিবরাসের কাছে। নূর একদম নিবরাসের পাশ ঘেঁষে বসেছে।
অবশ্য নিবরাস তাকে এত কাছে টেনে এনেছে তার একটাই কারণ, নিবরাস এখন নূরকে খাইয়ে দিচ্ছে। টেবিলে বিরিয়ানি, কাবাব আর সালাদ আছে। আজ নিবরাস ইচ্ছে করেই এসব বানিয়েছে, শুধু নূর একটু খুশি হবে এই কথা ভেবে। নূর খাবার খাচ্ছে আর একবার এক এক রিয়াকশন দিচ্ছে, মুখ আর হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছে খাবারটা দারুণ হয়েছে। সে আহা বলতে বলতে বলল, আপনি এত ভালো রান্না কি করে শিখেছেন বলেন তো? আমিও তো এত ভালো রান্না করতে পারি না, মানে চেষ্টা করলেও না। নিবরাস নূরের মুখে লোকমা পড়তে পড়তে বলল। চেষ্টা করতে করতে শিখে গেছি, তারপর রান্না করতে করতে মজা হয়ে গেছে। নূর কপাল কুঁচকে বলল, তাহলে আমিও চেষ্টা করি, দিনে 3 বার করে রান্না করলে রান্নার হাত ভালো হয়ে যাবে। নিবরাস চোখ সমেত কপাল কুঁচকালো, তবে কণ্ঠ গম্ভীর হলো না। সে নরম স্বরে বলল, তোমাকে রান্না করার জন্য বিয়ে করেছি আমি? তোমাকে রান্না করতে হবে না। আমি যতদিন আছি ততদিন আমি রান্না করব, তারপর সকলে তুমি রান্না করো। আমিও দেখবো তখন তুমি রান্না করে কিভাবে গলদকরণ করো। খুব বেশি কষ্ট হলে অর্ডার দিয়ে দিও, রুস্তম থাকবে তোমার দেখা। নূর ঠাস করে নিবরাসের সামনে থেকে প্লেটটা নিচে ফেলে দিল। বিকট শব্দ হয়ে চারিদিকে বিরিয়ানি ছড়িয়ে একাকার, সাথে ছিন্ন ভিন্ন সাদা রঙের কাচের টুকরো। নূরের চোখ টলমল করলো, সে ফুপিয়ে উঠল। গলা ভেঙে এলো ভাঙা ভাঙা কান্নার আওয়াজ। নূরের মন ভাঙে। এসব কেমন ধরনের কথা? এসব কথা শোনার জন্য সে খাবার খেতে বসেছে? এত আহ্লাদ করছে নিবরাসের সাথে? নূর সোজা উঠে দাঁড়ায়। নিবরাস শান্ত। নূরের গলা দিয়ে কথা বের হতে চাইল না, তবুও সে জোর করে বলল, এসব কথা বলার জন্য এত আয়োজন করে খাওয়াছিলেন, এর থেকে তো বিষ ভালো যে খেয়ে মরে যেতাম। নূর কণ্ঠ চড়া করল। টেবিলের সাইডের পানির গ্লাসটা নিচে ফেলে দিয়ে ভারী স্বরে বলল, আই হেট ইউ নিবরাস। নূর ছুট লাগালো দরজার দিকে। নিবরাস পেছনে গেল। নূরকে দরজা লাগানো থেকে আটকাতে হবে। নিবরাস লম্বা পায়ে ছুটল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। ঠিক 2 সেকেন্ডের ব্যবধানে নূর দরজা লাগিয়েছে। নিবরাস কয়েকবার দরজায় আওয়াজ করলো, কয়েকবার ডাক দিল। নূর, সানফ্লাওয়ার, দরজা খুলো শোনা, প্লিজ। সরি বলছি আমি, দরজা খুলে দাও। দেখো আমি কোথাও যাচ্ছি না, সব সময় আমি রান্না করব, মাঝে মাঝে তুমি। দরজা খুলে দাও প্লিজ। ভেতর থেকে ভাঙা ভাঙির আওয়াজ স্পষ্ট আসছে। নিবরাস আরো কয়েকবার সোনা বনা বলে ডাকলো, কিন্তু নূর সে ডাক কানেই নেয়নি। নিবরাস স্পষ্ট বুঝেছে নূর অভিমান করেছে। নিবরাসের আক্ষি যুগল কঠোর হলো। নূর তার সানফ্লাওয়ার তাকে হেট ইউ বলেছিল যাওয়ার আগে। নিবরাস অস্পষ্ট কয়েকবার আওড়ালো। শিট শিট শিট। নূর বসে আছে নিবরাসকে জড়িয়ে ধরে। একটু আগেই নিবরাস রুমে ঢুকেছে। সে চাবি দিয়ে লক খুলেছে। চাবি ছিল ড্রয়িং রুমের হ্যাঙ্গারে। ভাগ্যিস সেখানে ছিল। নিবরাস এই নিয়ে অনেকবার সরি বলেছে নূরকে। নূর কথা বলছে না, সে শুধু জড়িয়েই ধরে আছে নিবরাসকে। নিবরাস নূরের মাথায় চুমু খেয়ে বলল, সরি, আবার সরি, আর বলবো না তো। এবার কথা বলো, আই লাভ ইউ বলো। নূর কিছু বলল না। নিবরাস বলল, একটু আগে আমাকে আই হেট ইউ বলেছিলে, এখন আই লাভ ইউ বলো। নূর আস্তে করে বলল, আগে আপনি সরি বলুন, বলুন যে আপনি আর এমন কথা বলবেন না। ছোট মানুষেরও তো এমন কথা বলা, ছোট মানুষরাও তো এমন কথা বলে না, সেখানে আপনি বড় হয়ে কি করে এই কথা বলেন? নিবরাস নূরের ওষ্ঠে শক্ত করে চুমু খেয়ে বলল। আচ্ছা, আই এম সরি, আই লাভ ইউ। নূর মুখ শক্ত রেখে বলল। হুম। নিবরাস ভ্রু কুঁচকে বলল। আই লাভ ইউ বলো। নূর আল গোছে বলল। আই লাভ ইউ। নিবরাস বলল। লাভ ইউ টু। আরো 10 বার আই লাভ ইউ বলো। নূর বিস্ময়ে তাকায়। নিবরাস বলে, না বললে আমার কোলে থেকে নামো। যাও, দরজা বন্ধ করে বসে থাকো, আমি যাই। নিবরাস কাজে উদ্যত হলে নূর হুট করেই বলল। লাভ ইউ। নিবরাস হেসে আই লাভ ইউ টু বলল। তারপর বলল, আবার বলো, বলতেই থাকো। তুমি যতবার বলবে একটা চুমু তোমার নামে হবে, আমি তোমার নামে হব। আই লাভ ইউ, আই লাভ ইউ মোর 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 অ্যান্ড মোর মাই মিসেস। বিকেল বেলা নিবরাস বের হয়েছে নূরকে নিয়ে। নূর নিবরাসের কাছে একটা আবদার করেছে, ভীষণ ছোট একটা আবদার। আবদারটা ছোট হলেও নিবরাসের কাছে আবদারটা ভীষণ কঠিন,
কারণ নূর আজ তার বান্ধবীদের সাথে দেখা করতে চেয়েছে। সেই দুইজন বন্ধু কলেজ ওঠার পর থেকে যাদের ছাড়া সে চলেইনি, তারা একজনের ব্যাপারে সে সঠিক নয়, তাই বলে সম্পূর্ণ বন্ধুত্বটা তো আর বাদ দিতে পারে না। আর ইনায়া আর আহনাব দেখা করবে। নূর গতকাল ইনায়াকে ফোন দিয়েছিল। অনেকদিন পর ইনায়ার সাথে কথা হওয়ায় ইনায়া তার গলা চিনতে পারেনি। কে জানে, হয়তো মজা করেছে। নূরের কাছে মজা মনে হয়েছে, না হলে পরিচয় দেওয়ার পরও বলে, আপনি কে? নূর নামে আমাদের বন্ধু গ্রুপে কেউ নেই। নূর তখন কাঁদো কাঁদো হয়ে বলেছে, আমায় চিনতে পারছিস না ইনায়া? আমি তোদের নূর, ভুলে গেছিস আমাকে? ইনায়া ভরাট কণ্ঠে বলল, আমাদের গ্রুপে একজন ছিল যে অনেক আনন্দ করতো, কিন্তু সে এখন নেই। আমাদের আর খবর নেয় না। আমরা তাকে না জানিয়ে একটা ভুল করেছি বলে সে আর আমাদের সাথে কথা বলে না, ফোন করে না। নূর অনেক বলার পর ইনায়া তার কথায় রাজি হয়েছে। তার সাথে দেখা করতে রেস্টুরেন্টে আসবে বলেছে, সঙ্গে আহনাপও আসবে বলেছে। নিবরাস গাড়ি চালাতে চালাতে দেখলো নূর বেশ ছটফট করছে। নিবরাস পানির বোতলটা এগিয়ে দিতে দিতে বলল, টেনশন লাগছে কোনো কিছু নিয়ে? এত ছটফট করছো কেন? নূর হাতে পানির বোতলটা নেয়, ছিপি খুলে অনেকটা পানি খায়। খাওয়া শেষ করে সে আবার পানির বোতলের ছিপিটা লাগাতে লাগাতে বলল, অনেকদিন পর দেখা করব তো, তাই আর কি। কেমন লাগছে? আপনাকে দেখে ওরা চমকাবে। সাথে যদি শোনে আমি প্রেগনেন্ট, তাহলে বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবে। নূর মিটি মিটি হাসে। নিবরাস সামনের দিকে তাকিয়ে আস্তে করে বলল, একটা কথা জিজ্ঞেস করি? নূর ভ্রু কুঁচকে নিবরাসের দিকে তাকায়। অন্য দিনের তুলনায় নিবরাসকে অনেক শান্ত দেখাচ্ছে। শুধু যে শান্ত দেখাচ্ছে তা না, গলার স্বরও শান্ত শোনাচ্ছে। নূরের বলতে ইচ্ছে করলো, মিস্টার নিবরাস, আপনাকে শান্ত ভদ্র দেখাতে আমার একদম ভালো লাগে না। আপনার রাগী গম্ভীর হিংস্র লুকে আমি ফিদা। আপনি কেন নিজেকে বদলাচ্ছেন বলুন তো? আপনার সাথে শান্ত লোকটা যায় না। এক কাজ করুন, আপনি আবার আপনার লুকে ফিরে আসুন, আমার ভাল লাগে। জিজ্ঞেস করি? নূর নিবরাসের দিকে তাকিয়েই থাকলো। আস্তে করে বলল, কি? নিবরাস গলা পরিষ্কার করে নিল। এই যে তুমি তোমার বিয়ের কথা ফ্রেন্ডদের বলবে, তারা নিশ্চয়ই বিয়ের কথাটা তোমার বাবার কাছ থেকে আগেই শুনেছে। অবশ্যই শুনেছে। আবার প্রেগনেন্সির কথা বলবে। এটা বলা যায়, কিন্তু তুমি এই কথাটা তোমার বাবাকে শোনালে না কেন? আমাকেও তো বলতে দিলে না, কারণ কি? নূর জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে বলল, আসলে বাবাকে না বলার পেছনে একটা কারণ আছে। কারণটা বেশ গুরুতর। বাবাকে যদি আমি এখন প্রেগন্যান্সির কথা শোনাই, তাহলে উনি আর আমাকে আপনার সাথে যেতে দেবে না। বলবে ওখানে তোমার দেখাশোনা করবে কে, নিবরাস অফিসে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি বলে দেখবেন আমাকে আটকে ফেলবে। তার থেকে ভালো আমরা ঢাকায় যেয়ে নিই, সে সময় না হয় বলবো। নিবরাস মনে মনে হাসে। তার সানফ্লাওয়ারের মাথায় বেশ বুদ্ধি হয়েছে, কথা গোপন করতে শিখে গেছে। এইসব কি তার সাথে থেকেই শিখেছে? শিখলেও ভালো, বউয়ের মাঝে তার কিছু গুণাগুণ থাকবে। এক বিশাল বড় রেস্টুরেন্টের 6 ফ্লোরে নূর আর নিবরাস বসে আছে। রেস্টুরেন্টের সমস্তটা ফাঁকা। নিবরাস আগে থেকেই 2 ঘন্টার জন্য রেস্টুরেন্টটা বুক করে রেখেছিল। নিবরাস আর নূরের সামনে বসে আছে ইনায়া আর আহনাব। ইনায়ার মুখে বিস্ময়, সে চারিদিকটা পর্যবেক্ষণ করছে। আহনাবের মুখেও বিস্ময়ের ছিটে ফোঁটা পাওয়া যাচ্ছে। ইনায়া নূরের দিকে ঘেঁষে আস্তে করে বলল, রেস্টুরেন্ট বুক দেওয়ার কি আছে? দোলাবাড়ি থেকে কি হেব্বি জোস্ট? নূর লজ্জা পেয়ে বলল। আমি জানতাম না। নিবরাস ইনায়া আর আহনাবের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করলো। হ্যালো, আমি নিবরাস। ইনায়া বলল। আমি আনা। আহনাব বলল। আর আমি আহনাফ। ইনায়াকে বেশ উচ্ছ্বাসিত দেখালো। সে গলা বেশ চড়া করে বলল, আমি তো আপনাকে চিনি। আপনি একবার একে নূর পিক আপ করেছিলেন, তাই না? নিবরাস মাথা নাড়ল, খানিকটা হেসে বলল, আঙ্কেল বলেছিল আপনাদের বিয়েটা অনেক তাড়াহুড়োর মধ্যে হয়েছিল। আমি নূরের নাম্বারে কল দিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু ফোন বন্ধ বলছিল। কালকে নূরের সাথে কথা বলার সময়ও বলেছিল ওই সিমটা নাকি বন্ধ, ও চালায়নি। নিবরাস মাথা নাড়ল। আহনাব কিছুটা চুপ থেকে বলল, কিছু মনে করবেন না, আসলে আমরা একদিন সীমান্তের প্ল্যান জানতে পারি। ও বলেছিল ও নূরকে ভালোবাসে, প্রপোজ করবে নূরকে।
নূর জানতো না। আমরা ভেবেছিলাম ও নূরকে সারপ্রাইজ দিবে, কিন্তু আমরা এটা জানতাম না সেখানে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে। পরে আমরা বুঝতে পেরেছি এভাবে নূরকে একা পাঠানো আমাদের উচিত হয়নি। সীমান্তের কথা ভাবতেই নিবরাসের হাত মুষ্টিবদ্ধ হলো, চোয়াল শক্ত হলো। সে কিছু বলল না, শুধু আর চোখে একবার নূরের দিকে তাকালো, নিজেকে শান্ত করে বলল। সমস্যা নেই, এখানে তো সবকিছু ঠিক আছে, এইভাবে ঠিক থাকলেই চলবে। ইনায়া মাঝখান থেকে বেশ অবাক হয়ে নূরকে বলে উঠল। তুই তো আর এক কথা জানিসই না নূর, আমরা আমাদের গ্রুপে কাকে নিয়ে ঘুরছিলাম। মাই গড, আগে জানলে কখনো এই ছেলেকে নিজের বন্ধুই বলতাম না। নূর কিছুটা থতমত খেয়ে গেল। সীমান্তকে তো নিবরাস ছেড়ে দিয়েছে, তাহলে কি এইসব নিয়ে কোনো কথা হয়েছে? ইনায়া আবার বলল। ও আমাদের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকতো, আসলে ড্রাগস নিত, আবার পাচারও করতো নাকি, যদিও এলাকার মধ্যে, কিন্তু ও পুলিশের কাছে ধরা খেয়েছিল। ওর বাবা ওকে ছাড়িয়ে এখন ঢাকায় পাঠিয়ে দেয়, ওর কোনো আত্মীয়র বাড়ি। ওর বাবা তো ব্যবসায় প্রচুর লস খেয়েছে শুনলাম। নূর কিছু বলছে না। সে আলগোছে দুইবার নিবরাসের দিকে তাকালো। নিবরাস চুপচাপ বসে আছে। আহনাব বলল। এসব কথা এখন বাদ। ও আমাদের সাথে দেখা করতে এসেছে, এসব বলে মুড খারাপ করতে চায় না। এখন কালকের পর দিন যে পরীক্ষা, কি প্রিপারেশন তোর? নূর দাঁত বের করে হেসে বলল। প্রিপারেশন ভালো না, পাশ করার মতো। আহনাব হা করে একবার নূরের দিকে তাকাচ্ছে, আবার নিবরাসের দিকে তাকাচ্ছে। নিবরাস আলতো হেসে নূরের দিকে তাকিয়ে বলল। আপাতত পাশ করুক, আমার সমস্যা নেই। ইনায়া নূরকে গুতা মেরে বলল। কি লাখ রে ভাই তোর, কি হ্যান্ডসাম একটা জামাই পাচ্ছিস, আবার জামাই তো লেহেঙ্গা ফিদা। দুলা ভাইয়ের কোনো ভাই আছে? নূর ঠোঁট টিপে হাসলো, মাথা নেড়ে বলল। এই সুযোগটা নাই, এই সুযোগটা নাই, তবে আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিতে পারি। ইনায়া ভ্রু কুচকে চায়, কিছু একটা ইশারা দিয়ে সে চেঁচিয়ে উঠল। আহনা ভয় পেয়ে গেল। সে খানিকটা থতমত হয়ে বলল। কি হয়েছে? ইনায়া নিজেকে ঠিক করে বলল। কিছু না, তোকে পরে বলবো। নিবরাস একটুখানি হাসলো। নূরের এই দুই বন্ধু নিয়ে তার কোনো সমস্যা হলো না বোধহয়। তারা তিনজনই এক গোয়ালের গরু। রাতে নিবরাস নূরের জন্য বসে আছে। সে পড়া যতটুকু পড়েছে ততটুকু ইয়াদ করে নিচ্ছে। এখন রাত প্রায় 12টা। নিবরাস খাট থেকে বলল। হয়েছে, এবার এসো। আপনি ঘুমান না, আমি আর 5 মিনিট পর আসছি। তুমি 5 মিনিট, সেই 11টা থেকে বলছো, 12টা বেজে গেছে, তোমার 5 মিনিট হয় না? এত রাত করে ঘুমালে শরীর খারাপ করবে তো। নূর বই বন্ধ করলো। শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তাই বেশি অধ্যায় নেই। যদিও তার পড়া শেষ, সে শুধু আর একবার দেখছিল। নূর উঠে গিয়ে লাইট অফ করে দিল, গিয়ে শুয়ে পড়ল নিবরাসের কাজ ঘেঁষে। এর পরের কাহিনী সে জানে। নিবরাস তাকে কাছে টেনে নিবে, ঠোঁটে শক্ত করে একটা চুমু আঁকবে, কিছুক্ষণ কথা বলবে, তারপর ঘুমিয়ে যাবে। এটা তার দৈনন্দিন রুটিন। এমনকি হলোও তাই। নিবরাস নূরের ঠোঁটে শক্ত করে একটা চুমু আঁকলো, কিছুক্ষণ ফিসফিস করে তার লিটল সানফ্লাওয়ারের সাথে কথা বলল, তারপর নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। বেলা প্রায় অনেকটা। গতকালই নূরের পরীক্ষা শেষ হয়েছে। তার পরীক্ষা মোটামুটি হয়েছে। শর্ট সিলেবাসের পরীক্ষা খারাপ হওয়ার কথা নয়, সেই হিসেবে তার ফেল করারও কথা না। নূর শিওর সে সব বিষয়ে পাশ করবে, কিন্তু প্লাস পাবে না। কিন্তু এসব নিয়ে নিবরাসের কোনো চিন্তা নেই, সব চিন্তা নূরের একার। সে কিছুক্ষণ পর পর নাম্বার ক্যালকুলেশন করছে, কোনটাতে কত নাম্বার পেলে তার কত মার্ক হবে। গত রাত থেকে সে এই হিসাব করতেই ব্যস্ত। পরীক্ষার সময় নিবরাস নূরের অনেক হেল্প করেছে। সে খাওয়া বাদে নূরকে এক ফোঁটাও বিরক্ত করেনি। প্রতিটি পরীক্ষায় সে নূরকে হলে পৌঁছে দিয়েছে। সকাল থেকে 1.5 ঘন্টা বসে গাড়িতে থেকেছে হলের সামনে। তারপর খাওয়া দাওয়া, নূরকে বাড়িতে নিয়ে আসা, তার সব যত্ন আত্মি নিবরাস করেছে। এর মাঝে আনোয়ার হোসেনের কিছু পরিবর্তন লক্ষ্য করেছে নূর। তিনি 2 দিন আগে এসেছিলেন, নূরের সাথে দেখা করতেই এসেছিলেন। ইদানিং নূর খেয়াল করছে বাবা নিবরাসকে তেমন একটা পছন্দ করছে না। কথার মাঝে কেমন করে কোনো কথা বলে নিবরাসের মনে। এর মাঝে কিছু কথা থাকে এমন,
মা বাবার আদর শাসন না পেলে ছেলে মেয়ে বকে যায়। বাবা মাই পারে ছেলে মেয়েকে আদব কায়দা শেখাতে। যদিও কথাগুলো অন্য প্রসঙ্গে বলেছেন তিনি, তাও নূরের খারাপ লেগেছে। তার মনে হয়েছে এই কথাগুলো নিবরাসকেই খোঁচা মেরে বলা। অবশ্য নিবরাস এই ব্যাপারে কিছু বলেনি, তবে নিবরাস যে ইদানিং কোনো কিছু নিয়ে চিন্তায় আছে তা বেশ বুঝতে পারছে নূর।